ইতিহাস ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট। হে বন্ধুরা, আমি কাইয়ুম আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সমরবীর ও শাসক ফ্রান্সের ফরাসি বিপ্লবের সন্তানখ্যাত নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে এবং 1789 সালে ফ্রান্সে সংগঠিত বিপ্লব ফরাসি বিপ্লব সম্পর্কেও কিছু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে ইউরোপের তিনজন যুগপৎ সমর এবং রাষ্ট্রনায়ক বিস্ময়কর প্রতিভা ও দক্ষতার অধিকারী ছিলেন। একজন প্রাচীন রোমের সম্রাট জুলিয়াস সিজার, অন্যজন মধ্যযুগের মহামতি শার্লেমেন এবং আধুনিক যুগের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আধুনিক ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট অত্যন্ত চিন্তাকর্ষক একজন সমর ও রাষ্ট্রনায়ক ছিলেন। তাকে আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠাতাও বলা হয়। একজন সৈনিক থেকে ধাপে ধাপে ফ্রান্সের সম্রাটের আসনে উঠে আসা, ফ্রান্সকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করার ক্ষেত্রে নেপোলিয়নের মেধা, প্রজ্ঞা, রাষ্ট্রনায়কোচিত প্রতিভা বেশ বিস্ময়কর ছিল। তিনি নিজেকে ফরাসি বিপ্লবের সন্তান বলে দাবি করতেন। ক্ষমতা গ্রহণের পর বিপ্লবের বেশ কিছু আদর্শকে ত্যাগ করলেও বিপ্লবের মূল চেতনা গোটা ইউরোপে ছড়িয়ে দিতে তিনি সামরিকভাবে বেশ সচেষ্ট ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট জাতিতে ফরাসি ছিলেন না। ইতালির কর্সিকা নামক একটি দ্বীপের আকাচিও নামক স্থানে 1769 সালের 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কার্লো বোনাপার্ট এবং মায়ের নাম লেটিজিয়া রোনেলিনো। তার পিতা একজন আইনজীবী ছিলেন। সংসারে 13 ছেলে মেয়ের মধ্যে 8 জন জীবিত ছিলেন। 5 ভাইয়ের মধ্যে নেপোলিয়ন ছিলেন দ্বিতীয়। কর্সিকা দ্বীপটি 1769 সালে ইতালি ফ্রান্সের নিকট বিক্রি করে দেয়। নেপোলিয়নের শৈশব কেটেছে ইতালিতে। সেখানকার স্কুলেই তার প্রাথমিক শিক্ষা গ্রহণ ঘটে। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন। গণিতে তার অসাধারণ পারদর্শিতা ছিল। খুব পছন্দ করতেন ইতিহাস ও ভূগোল বিষয়। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় ফরাসি মিলিটারি স্কুলে। 16 বছর বয়সে স্কুল শেষ করে যোগদান করেন সামরিক বাহিনীতে। তবে সামরিক স্কুল এবং সেনাবাহিনীতে তার সন্তুষ্টি তেমন ছিল না। 1789 সালে ফরাসি বিপ্লব সংগঠিত হলে তিনি কর্সিকার রাজনীতিতে যোগদান করেন। তবে সেখানে তিনি খুব একটা সফল হতে পারেননি। 1793 সালে সেখান থেকে তিনি নির্বাসিত হলেন। ফ্রান্সে যখন তিনি ফিরে আসেন তখন তিনি একজন চরমপন্থী প্রজাতন্ত্রী ছিলেন। ফরাসি বিপ্লব তখন বেশ সংকটকাল অতিক্রম করছিল। তিনি সতর্কতার সঙ্গে অগ্রসর হতে থাকেন। মধ্যপন্থার প্রতি তার ঝোঁক বাড়ে। 1793 সালে তুল নামক শহর অবরোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাতে উচ্চপদস্থ অফিসারদের তিনি সুনজরে পড়েন। 1794 সালে তিনি বিপ্লবী বাহিনীর জেনারেল নিযুক্ত হন। 1794 সালের জুলাই মাসে বিপ্লবের অন্যতম নেতা রোবসপিয়েরের পতনের পর তিনি পদচ্যুত হন এবং সন্ত্রাসবাদী হিসেবে জেলে যান। তবে তার মিডর নেতা বারাসের সঙ্গে তার পরিচয়ের সূত্র ধরে রাজতন্ত্রীদের অভ্যুত্থান দমনে তিনি নেতৃত্ব প্রদান করেন। এরপর 1796 সালে নেপোলিয়নকে ইতালি অভিযানে অধিনায়ক নিযুক্ত করা হয়। এখান থেকে নেপোলিয়নের উত্থান ক্রমাগত এগিয়ে চলতে থাকে। একটির পর একটি যুদ্ধ জয়লাভ তাকে একজন পরাক্রমশীল সেনাপতির আসনে বসায়। তার জনপ্রিয়তা বেড়ে যায়। ফ্রান্সে তখন দুর্বল ডাইরেক্টরি শাসনের ব্যর্থতা ও দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। তিনি ইতালি থেকে ফিরে আসার পর 1799 সালের 9 নভেম্বর ফ্রান্সের ক্ষমতা দখল করেন। শুরু হয় নেপোলিয়নের ক্ষমতা আরোহণের পর্ব। নতুন সংবিধান অনুযায়ী তিনি 10 বছরের জন্য প্রথম কনসুলেট নিযুক্ত হন। একদিকে ফ্রান্সের সার্বভৌম ক্ষমতা নিজের হাতে নেন নেপোলিয়ন, অন্যদিকে ফ্রান্সের সাংবিধানিক ধারা সূচনা করে সকল পক্ষের সমর্থন আদায় করে নেন তিনি। 1802 সালে তিনি আজীবন কনসুল হলেন, তবে এটিও তিনি যথেষ্ট মনে করেননি। ফলে 1804 সালে ফ্রান্সের সিনেট ফ্রান্সের প্রজাতন্ত্র বাতিল করে নেপোলিয়নকে সম্রাটের পদে অভিষিক্ত করে। সম্রাট পদে বসে নেপোলিয়ন ফ্রান্সে ব্যাপক সংস্কার সম্পন্ন করেন। নতুন এবং পুরাতন সমন্বয় সাধন করে তিনি কোড অফ নেপোলিয়ন প্রবর্তন করেন। ফলে সন্ত্রাস যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তা কেটে যায়। ফ্রান্স নতুন যুগে প্রবেশ করে। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী ইউরোপে ছড়িয়ে দিতে বিভিন্ন দেশের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। ইংল্যান্ড, প্রুশিয়া, রাশিয়া, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, অস্ট্রিয়া ও স্পেনে এসব দেশে অভিযান পরিচালনা করেন তিনি। দেশগুলিতে তিনি ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি অর্থনৈতিকভাবেও ব্রিটেনকে পর্যদস্ত করতে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা
প্রবর্তন করেন। নেপোলিয়ন সমগ্র ইউরোপব্যাপী ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেন। ইংল্যান্ডের অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করতে চেয়েছিলেন নেপোলিয়ন, কারণ ইংল্যান্ডের সামগ্রিক বাণিজ্য ছিল তার সমৃদ্ধি ও শক্তির প্রধান উৎস। তাই তিনি মনে করতেন ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ বাস্তবায়ন করতে পারলে ইংল্যান্ড দুর্বল হয়ে ফ্রান্সের নিকট নতি স্বীকার করবে। একই সঙ্গে ইউরোপে ফ্রান্সের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হবে। নেপোলিয়ন কর্তৃক আরোপিত ইংল্যান্ডের বিরুদ্ধে এই অর্থনৈতিক অবরোধকে ইতিহাসে মহাদেশীয় ব্যবস্থা বলা হয়। এই মহাদেশীয় ব্যবস্থা বলবৎ করার জন্য নেপোলিয়ন কতগুলো ব্যবস্থা গ্রহণ করেন। নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করে ইংল্যান্ডের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করেন। ফ্রান্স বা তার মিত্র বা নিরপেক্ষ দেশের বন্দরগুলোতে ইংল্যান্ডের কোনো জাহাজ ভিড়তে পারবে না। ইংল্যান্ডের কোনো মাল এ সকল দেশের বন্দরে নামাতে পারবেন না। যদি ইংল্যান্ডের কোনো মাল অন্য দেশের জাহাজ মারফত নামানো হয় তাহলে সেসব মাল বাজেয়াপ্ত করা হবে। নেপোলিয়নের উল্লেখিত এসব নৌ অবরোধের বিরুদ্ধে ইংল্যান্ড ওয়ার্ডার্স ইন কাউন্সিল নামক এক ঘোষণাপত্র জারি করে। এর দ্বারা বলা হয় ফ্রান্স ও তার মিত্র দেশগুলোতে ইংল্যান্ডের নৌ অবরোধ ঘোষিত হলো। এর দ্বারা ফ্রান্স ও তার অনুগত দেশের বন্দরে কোনো দেশের বা এমনকি নিরপেক্ষ দেশের জাহাজ অনুপ্রবেশ করতে পারবে না। ইংল্যান্ডের এই আদেশ অমান্য করলে সেসব জাহাজ ও জাহাজের মালপত্র ইংল্যান্ড বাজেয়াপ্ত করবে। যদি নিরপেক্ষ কোনো দেশের জাহাজে নিতান্তই ফ্রান্স ও তার মিত্র দেশের বন্দরে যেতে চায় তবে সে জাহাজকে ইংল্যান্ডের কোনো বন্দরে প্রথমে এসে ইংল্যান্ডের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ফি ও শুল্ক দিয়ে লাইসেন্স বা অনুমতি নিতে হবে। ইংল্যান্ড তার শক্তিশালী নৌশক্তির সাহায্যে নেপোলিয়নের অবরোধ ব্যর্থ করার চেষ্টা করে। বিশেষ করে বাল্টিক সাগরের বাণিজ্য ইংল্যান্ডের জন্য মুক্ত করা হয়েছিল। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিলের প্রত্যুত্তরে নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেন। এই ডিক্রিতে বলা হয় সে সকল জাহাজ তার মিত্র নিরপেক্ষ যে দেশেরই হোক না কেন অর্ডার্স ইন কাউন্সিল মোতাবেক ইংল্যান্ডের কাছ থেকে অনুমতি বা লাইসেন্স নিলে তাদেরকে যে কোনো বন্দরে বা সমুদ্রের মধ্যে ব্রিটিশ সম্পত্তি হিসেবে গণ্য করে ফ্রান্স তা বাজেয়াপ্ত করবে। এমনকি ব্রিটেনের কোনো বন্দরে প্রবেশকারী জাহাজকে ফ্রান্সের শত্রু দেশের জাহাজ হিসেবে ফ্রান্স গণ্য করবে। এরপর নেপোলিয়ন ওয়ার্স ডিগ্রি অফ ফন্টেনব্লো ডিগ্রি ঘোষণা করে বলেন যে তার ঘোষিত আদেশ অমান্য করলে সে অপরাধে ধৃত সকল ইংরেজ মালামাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হবে। নেপোলিয়ন কর্তৃক ঘোষিত বার্লিন ডিগ্রি ও ওয়ার্স এবং ফন্টেনব্লো ডিগ্রির ঘোষণাবলীকে একসঙ্গে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ বলা যেতে পারে। কিন্তু এ ব্যবস্থা বাস্তবায়নের জন্য যে নৌশক্তি ও সতর্ক ব্যবস্থা থাকা প্রয়োজন তা ফ্রান্সের ছিল না। এছাড়া ব্রিটিশ পণ্যের উন্নত মান এবং বিভিন্ন দেশে ইংল্যান্ডের পণ্যের বিকল্প পণ্য ফ্রান্স যোগান দিতে পারেনি। ফলে চোরা কারবারিরা গোপনে বিভিন্ন পন্থা ইংল্যান্ডের পণ্য সরবরাহ করতে শুরু করে। এমনকি ফ্রান্স নিজে অবরোধ অগ্রাহ্য করে ইংল্যান্ড থেকে ফরাসি সৈন্যদের জুতা ও কাপড় আমদানি করে এবং ইংল্যান্ড ফ্রান্স থেকে খাদ্য রপ্তানির গোপনে অনুমোদন দেয়। এছাড়া সুইডেন থেকে বেলিয়ারিক দ্বীপপুঞ্জ এবং জিব্রাল্টার, হেলিগোল্যান্ড সর্বত্র ইংল্যান্ডের পণ্য গোপনে প্রবেশ করে। ইংল্যান্ড মহাদেশীয় অবরোধের কারণে 1801 থেকে 1811 পর্যন্ত অর্থনৈতিক সংকটে পড়েছিল। তবে ইংল্যান্ডের কূটনৈতিক তৎপরতা ও সামুদ্রিক শক্তির বলে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল এবং এশিয়ার তুরস্কে ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি করেছিল। এমনকি ফরাসিরাও ব্রিটিশ পণ্যের উপর এতই নির্ভরশীল ছিল যে নেপোলিয়ন তার ভ্রাতা লুইকে এক গোপন আদেশ দ্বারা ইংল্যান্ডের ডাচ জিন বা মোটা কাপড় ফ্রান্সের রপ্তানির সুযোগ ইংরেজ বণিকদের দিয়ে দেন। এছাড়া নেপোলিয়ন নিজেও ইংল্যান্ড থেকে পণ্য আমদানিকারকদের অর্থের বিনিময়ে লাইসেন্স দিয়েছিলেন, ফলে মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। তবে এত সব ক্ষেত্রে জড়িয়ে পড়ার ফলে ইউরোপীয় দেশগুলো ফ্রান্সের বিরুদ্ধে সামরিক জোট গঠন করে নেপোলিয়নকে প্রতিহত করতে বাধ্য হয়। 1812 সালে মস্কো আক্রমণ করতে গিয়ে তিনি প্রবল প্রতিরোধের মুখে পড়েন, ফলে ফ্রান্সে প্রত্যাবর্তন করতে তিনি বাধ্য হলেন। এরপর 1813 সালে স্পেনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে নেপোলিয়নের বাহিনী পরাজিত হলে সিংহাসন ত্যাগ করতে তিনি বাধ্য হন। 1814 সালের 11 এপ্রিল মিত্র দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক নেপোলিয়নকে এলবা দ্বীপে প্রেরণ করা হয়। 1814 থেকে 1815 খ্রিস্টাব্দ তথা এক বছর ভিয়েনায় সকল বিজয়ী মিত্র দেশের একটি দীর্ঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ফাঁকে ক্ষমতা দখল করতে 1815 সালের 1 মার্চ নেপোলিয়ন গোপনে এলবা দ্বীপ ত্যাগ করে ফ্রান্সে ফিরে আসেন। তিনি ফ্রান্সকে পুনরুদ্ধারের অভিপ্রায় ব্যক্ত করে নিজস্ব বাহিনী নিয়ে নেদারল্যান্ডের দিকে রওনা দেন। খবরটি ভিয়েনা সম্মেলনে পৌঁছে যায়। নেপোলিয়নকে একজন শত্রু এবং স্থিতিশীলতার উস্কানিদাতা হিসেবে অভিহিত করে প্রতিহত করতে ভিয়েনায় অংশ নেওয়া সকল রাষ্ট্রপক্ষ ব্যাপক আক্রমণ চালায়। 1815 সালে 18 জুন ওয়াটারলু নামক স্থানে নেপোলিয়নের বাহিনীকে চারদিক থেকে ঘিরে ধরা হয়। সেখানে মিত্র বাহিনীর হাতে তিনি জীবনের শেষ রণাঙ্গনে শোচনীয়ভাবে পরাজিত হন। মিত্র শক্তির সিদ্ধান্ত মোতাবেক তাকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপ সেন্ট হেলেনায় প্রেরণ করা হয়।
1821 সালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। অবসান ঘটে পৃথিবীর ইতিহাসে তুমুল জোর সৃষ্টিকারী সমর রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্টের বর্ণাঢ্য জীবন ও যুগের। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের সন্তান হিসেবে নিজেকে দাবি করলেও রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি ফ্রান্সের জনগণের জীবনে আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় মনোনিবেশ না করে অতিমাত্রায় সাম্রাজ্য বিস্তার এবং যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে পড়েন। এতে ইউরোপ যুদ্ধ বিগ্রহে ক্ষতবিক্ষত হতে থাকে, অর্থনৈতিক সংকট বাড়তে থাকে, ফলে এক সময় তার প্রতি মানুষের আবেগে বাটা পড়ে ইউরোপের সকল রাষ্ট্র ফ্রান্সের বিপক্ষে দাঁড়িয়ে যায়। সে কারণে ফরাসি জাতি এখনো নেপোলিয়নকে তাদের শ্রেষ্ঠ বিপ্লবী এবং রাষ্ট্রনায়ক বলে অভিহিত করে থাকে। পৃথিবীর অন্যান্য দেশও নেপোলিয়নকে হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ ও সমর নায়ক হিসেবে বিবেচনা করে থাকে। তবে ইতিহাসের ভাষায় নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের তথা ফরাসি জাতির সর্বকালের সেরা শাসক এবং সর্বশ্রেষ্ঠ সমরবিদ। নেপোলিয়ন বোনাপার্টের কর্মজীবনের নিদর্শনগুলো পাওয়া যায় আজও বিশ্বে। ছড়িয়ে ছিটিয়ে আছে নেপোলিয়ন বোনাপার্টের ঐতিহাসিক সেই রণকৌশল ও সমরকৌশল। ঐতিহাসিক সমরবিদ নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আপনার কোনো মতামত আমাদেরকে জানাতে চাইলে এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত অভিব্যক্ত করতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন এবং পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।